ওরা দুজন ঘরে ঢুকে হতবাক হতবুদ্ধি হয়ে গেল, কারণ শিশিরের পরনে ভেজা ট্রাউজার আর শরীরে কুয়াশার একটা সুতোর ওড়না জড়ানো। এরপর ফ্লোরে চোখ দিয়ে দেখলো ফ্লোরের অবস্থা খারাপ। দুজনারই একটু ঘৃণা এলো, চোখ মুখ কুঁচকে ফেললো। রিজভি বিস্ময় কাটিয়ে বলল, এসব কি শিশির? আর তুই এই ঘরে এই অবস্থায় কেন? শিশির প্রশ্ন শুনে শর্টকাটে সব বিস্তারিত বলল। রিজভি শুনে বেজায় রেগে গেল। স্মৃতি শুনে হা হয়ে দাঁড়িয়ে রইল। রিজভি বলল, বা পাগল নাকি তুই? হ্যাঁ, এসব কি ধরনের কাজ? তুই কি অবুঝ? তোর থেকে এসব শুনতে হবে ভাবনায় আসে না আবার। কিরে কিরে তোরা? হ্যাঁ, শিশির কিছু বলল না, শুধু বলল, রাগের মাথায়। কথা পুরো করতে না দিয়ে রিজভি বলল, বল। রাগ তো শালা, ছোট্ট একটা মেয়ের সাথে সব সময় লাগিস। কবে বুদ্ধি শুদ্ধ হবে তোর? শিশির রিজভির কথার উত্তর না করে স্মৃতিকে বলল, স্মৃতি, ওই যে দেখো আলমারি ওখানে, ওখান থেকে কুয়াশার ড্রেস নিয়ে কাইন্ডলিকে একটু চেঞ্জ করিয়ে দাও। জ্বর এসে গেছে, ভেজা শরীরে থাকলে সমস্যা হবে। আমরা বেলকুনিতে থাকছি, হইলে বলো। বলেই চলে গেল শিশির রিজভিকে নিয়ে। সেখান থেকে শিশির চেঞ্জ করে নিল। রিজভি আরও কিছুক্ষণ তাকে বকে নিল আচ্ছা মতো। সেগুলা সে মুখ বুজে গিলল, অন্য সময় হলে গিলত না। স্মৃতি ঢুকে কুয়াশার অবস্থা দেখে হা হয়ে গেল। মেয়েটা থরথর করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে গেছে, ঠোঁট দুটো জড়িয়ে ছোট হয়ে আছে, গুটিসুটি হয়ে চোখ বন্ধ করে বসে আছে ভেজা শরীরে, পরনে তার লেহেঙ্গা। কুয়াশা পাশে শিশিরের টি শার্ট পরে আছে। সেদিকে একবার দেখে সে কুয়াশাকে ডাকলো, কুশ, এই কুশ, শুনতে পারছিস? দোস্ত, একটু উঠে দাঁড়া, তোর ড্রেস পাল্টাতে হবে, ওঠ। বলে সে কুয়াশাকে ধরে দাঁড় করালো। শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। স্মৃতির শরীর স্বাস্থ্য ভালো হতে কুয়াশাকে টেনে তুলতে পারল। কুয়াশা পিটপিট করে তাকে অস্পষ্ট স্বরে বলল, শীত। স্মৃতির খুব খারাপ লাগলো মেয়েটার অবস্থা দেখে। মনে মনে শিশিরকে কয়েকটা খারাপ কথাও শোনালো। মেয়েটা না একটু মজাই করেছে। সে কুয়াশাকে পাশে থাকা টুলের উপর বসালো আপাতত। তারপর কোনো মতে খুব জোর খাটিয়ে কষ্টে চেঞ্জ করলো। শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিয়ে চুল জড়িয়ে দিল। এরপর আবারও বেরিয়ে এসে শিশিরকে ডাকলো, বলল, ভাইয়া, ওর অবস্থা খুব খারাপ, শরীর জ্বরে পড়ে যাচ্ছে। শিশির তৎক্ষণাৎ কথা না বলে দ্রুত পায়ে বাথরুমে ঢুকে কুয়াশাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। বিছানায় শুইয়ে দিল। ওকে কোলে নিয়ে বুঝতে পারলো শরীর পুড়ে যাচ্ছে। যে তাপ শিশির নিজেও অনুভব করলো। কাঁথা টেনে শরীরে দিয়ে দিল। এরপর নিজের ঘৃণা একপাশে রেখে ফ্লোর পরিষ্কার করলো। স্মৃতি রিজভিও সাহায্য করলো সব ঠিকঠাক করে। শিশির বলল, ওকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। স্মৃতি বাড়ির কাউকে কিচ্ছু বলার দরকার নেই। লোকজনের বাড়ি সব জানলে রাগারাগি করবে, আর কুয়াশা নিজেও কাউকে বলবে না। ও এমনই। স্মৃতি শুধু অবাক হয়ে শুনল। এরা এরকম কেন? এ বলে ও এমনই, আবার ও বলে এ এমনই। এরা একে অপরকে এত চেনে তো মারামারি কেন করে? দুজনের মাঝে পর্তা পড়ে না কেন? কখনো মারামারি করে, নিজেরা কাউকে বলেও না, আবার কখনো একদণ্ড কথা না বলেও থাকে না। মারামারি করে পরক্ষণে আবার কথা বলে চুলোচুলি করার জন্যে প্রস্তুত হয়ে যায়। আশ্চর্য। শিশির স্মৃতিকে সবটা বুঝিয়ে দিয়ে রিজভিকে নিয়ে চলে গেল। স্মৃতি বাহিরে গিয়ে আজমিরকে জানালো কুয়াশার প্রচণ্ড জ্বর এসেছে। ব্যাস, এইটুকুতেই হয়ে গেছে। তৎক্ষণাৎ সকলের কানে পৌঁছে গেল। কুয়াশার ঘর ভর্তি হয়ে গেল লোকালয়। ভাইরা ডক্টর ডাকতে উঠে পড়ে লাগলো। জাকিয়া খাবার এনে কুয়াশাকে কোলের মধ্যে নিয়ে খাইয়ে দিল। ইয়াসমিন উঠে এসে কুয়াশাকে দেখে গেল। এরপর ঔষধ খাইয়ে ঠিকঠাক করে রাত 10টা পার হয়ে গেল। ইয়াসমিনকে অনি বৃষ্টিরা মিলে ঘরে দিয়ে এলো। বেচারি আর কতক্ষণই বা বসে থাকবে। রাত 12টা প্রায়। শিশির, রিজভি, নিহার, অয়ন ছাদের রেলিংয়ের উপর বসে আড্ডা দিচ্ছে। অনেক রকম কথায় শোভা পাচ্ছে সেখানে। কিছুক্ষণের মাঝে নিহার বলল, শরীরটা একদমই ভালো লাগছে না, সারাদিন ধকল গেছে, আমি শুতে গেলাম। রিজভি অয়নও সায় দিল। শিশির বলল, তোরা যা, আমি আসছি। ওরা সম্মতি দিয়ে চলে গেল। শিশির বসে ভাবনাতে ডুবল। তার মস্তিষ্ক যখন অনেক রকম ভাবনা ভাবতে ব্যস্ত, তখন তার কানে কারো পদধ্বনি ভেসে এলো। আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে সে বুঝতে পারল। অতি নিকটে আসতে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। লাইটবিহীন শুধু জ্যোৎস্নার আলোতে আগন্তুকের মুখায়ব স্পষ্ট দৃশ্যমান হলো। তাকে দেখে ভ্রু কুচকে ফেলল সে। এত রাতে এখানে একা কি করছে? প্রশ্ন ছুড়ল। তুমি আবারও বলল, এত রাতে তুমি এখানে কি করছো অনি? প্রশ্ন ছুড়ে সে উত্তরের আশায় রইল। অনি আমতা আমতা করে বলল, আমি এখানে মানে আমি কিছু বলতে চাই শিশির ভাইয়া। ভ্রুদয় আরও কিছুটা কুঞ্চিত হলো শিশিরের।
সে বোধহয় আজ করতে পারলো কি কথা বলতে চাইছে অনি। শিশিরকে চুপ থাকতে দেখে অনি বলল, শিশির ভাইয়া। ডেকে আবারও ঠোঁটদ্বয় সহ শুকনো ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো মেয়েটা। শিশির উত্তর নিল। বলো অনি। নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। ভয় হচ্ছে যদি মেরে টেরে দেয় কিংবা রিজেক্ট করে তাহলে সে সহ্য করবে কিভাবে। তার যে এই সামনে থাকা ছেলেটাকে অতি পছন্দ হয়, জীবন সঙ্গী করে সারাটা জীবন কাটানোর স্বপ্ন বুনে সে। অনি নিজেকে সামলিয়ে বলল, আপনাকে আমার ভালো লাগে। শিশির অতি স্বাভাবিক, বিচলিত ভাব একটুও আসলো না তার মাঝে। অনি আবারও বলল, ভালো লাগা অবধি না ভাইয়া, আমি আপনার জীবন সঙ্গী হতে চাই। আমাকে সুযোগ দিবেন প্লিজ, ভালোবাসি আপনাকে। শিশির এবার শান্ত স্বরে বলল। অনি, আমার কথা তুমি মন দিয়ে শুনবে, তারপর কথা বলবে, ওকে? অনি তাকিয়ে রইল কথা না বলে। আমার তরফ থেকে তোমার প্রতি কোনো ইতিবাচক কিছু পেয়েছো কখনো? পাওনি, তাই তো? তবে আমি বলি এবার, তোমার আমাকে ভালো লাগতেই পারে, পছন্দ হতে পারে, এটা অতি স্বাভাবিক অনি। তোমার বয়সটাই এমন। এই বয়সে সকল ছেলে মেয়ে আবেগে গা ভাসায়, যেটা ভালো লাগে সেটা পেতে মরিয়া হয়ে ওঠে। তোমারও হয়তো এমনটাই মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমার তরফ থেকে তোমার প্রতি কোনো ইতিবাচক মনোভাব নেই এ ব্যাপারে। তোমাকে আমি বোনের নজরেই দেখি। বাচ্চা একটা মেয়ে তুমি। আমি তোমার অনুভূতি, ভালো লাগাকে সম্মান করছি অনেক। হয়তো ভালোবাসো এটাই বললে মাত্র, সেটাকেও আমি সম্মান জানাচ্ছি, কিন্তু অনেক এক্সট্রিমলি সরি। আমি তোমার অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা কোনোটাতেই আমাকে জড়াতে পারছি না। তোমার প্রতি ফিলিংস আমার বোন অবধি। তুমি ভুল জায়গায় অনুভূতি, ভালোবাসা ব্যয় করো না অনি। আমি জানি তুমি ছোট হলেও বুঝতার মেয়ে, আমার কথা বুঝবে। দেখো, এসবের কোথাও আমি ছিলাম না, তুমি নিজেই আমার প্রতি অনুভূতি জন্মেছ। আমার উপর অভিযোগ না করে নিজেকে গুছিয়ে নাও বোন। আই এম সরি। অনি অপলোক অনিমেষ চেয়ে রইল। চাঁদের আলোয় এই পুরুষটাকে অতি সুদর্শন লাগছে। সে শিশিরের পানে চেয়ে থেকে সব কথা শুনল এবং বুঝল এই ছেলে তাকে বোনের নজরেই দেখে। সত্যিই তো তার দিক দিয়ে কখনো তো কোনো পজিটিভ কিছুই পায়নি। সবসময় যতটুকু প্রয়োজন তার থেকে দ্বিগুণ দূরে থাকার চেষ্টা করেছে। সে নিজেই অনুভূতি জন্ম দিয়ে নিজেই এত দূরে গিয়েছে, যাকে বলে একপাক্ষিক অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা, যেটা অতি কষ্টদায়ক। আবার এটা ভেবেও সে অবাক হচ্ছে ছেলেটা কি সুন্দর করে বুঝালো। কোনো প্রকার সিন ক্রিয়েট না করে শান্ত স্বরে শান্তভাবে তার উত্তরটা কি সুন্দর বুঝিয়ে দিল। সে চাইলে এই অপরাধে তাকে চড় থাপ্পড়ও দিতে পারত, তা না করে বুঝিয়ে বলল। আবার মুগ্ধ হলো সামনে থাকা এই ছেলেটাতে, কি অমায়িক। শিশির বলল, কোনো অভিযোগ রেখো না, সব ভুলে বিয়ের অনুষ্ঠানটা এনজয় করো। আর এত রাতে তোমার একা এখানে আসা উচিত হয়নি, একদমই না। কেউ দেখলে অনেক খারাপ হবে বিষয়টা, এবং পরিস্থিতিটাও খুব জটিল হয়ে যাবে। তুমি একটা মেয়ে মানুষ, ভুলে যেও না। এখন নিচে যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শেষের কথাগুলো কঠিন ও ভারী স্বরে বলল। অনির মনটা বিষিয়ে গেছে, কষ্ট হচ্ছে অনেক, ভারী হয়ে এলো অন্তর। এখানে আর কিছুক্ষণ থাকলে সে চোখের পানি আটকাতে পারবে না, তার দুর্বলতা আর সে জানাবে না। তাই পেছনে ঘুরে দ্রুত পায়ে চলে গেল। অনি যেতেই শিশির দীর্ঘ একটা শ্বাস ফেলল। কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। এগুলো সব অল্প বয়সের আবেগ। ছাদ থেকে নেমে শিশির কুয়াশার ঘর পার হয়ে যাবার সময় দেখল ওর ঘরের দরজা ভিড়ানো, আলো জ্বলছে। ভ্রু কুঁচকে গেল। এত রাত অবধি আলো জ্বলছে, আবার ঘরও খোলা কেন? বিষয়টা দেখতে এগিয়ে গেল। উকি দিয়ে দেখলো ঘরে বাকিরা কেউ নেই, শুধু কুয়াশা ঘুমাচ্ছে। সব কোথায় গেছে? শশীর স্মৃতিত্ব থাকার কথা কুয়াশার সাথে। তারপর আরেকটু উকি দিল, না নেই। শিশির ভেতরে ঢুকলো। এসেছে যখন কুয়াশার অবস্থা দেখে যাওয়া যাক। শব্দহীন পায়ে কুয়াশার সিথানে গিয়ে দাঁড়ালো। দৃষ্টি দিল কুয়াশার উপর। মুখটা শুকিয়ে গেছে। মনে মনে একটা কথা ভাবল সে। এতটা রাগ উঠে এমনটা না করলেও পারত। এবারকার মতো না হয় একটু ছাড় দিত। মজা করেছেই। যদিও বুনোল খেয়ে তার খুবই কষ্ট হচ্ছিল। রাগটা তো এই জন্যে আরও উঠেছে। শুধু নিম পাতা হলে মেনে নিত। যাই হোক, তবুও রাগটা একটু কন্ট্রোল করা উচিত ছিল। ডোজটা একটু বেশিই হয়ে গেছে। দীর্ঘ শ্বাস নিয়ে কুয়াশা সিথানে শব্দহীনভাবে বসলো। কপালে আলতো হাত রেখে দেখলো জ্বর হালকা আছে এখনো। কুয়াশা বুঝলো কেউ তার মাথায় হাত রেখেছে এবং পাশে বসা। কিন্তু কড়া ডোজের ওষুধ খেয়ে সে চোখ খুলে তাকাতে পারল না। চোখ জোড়া যেন চাচ্ছে না মেলতে। কিন্তু শরীরের স্মেলে বুঝলো এটা তার ভাষায় বলা বুনোল। বুঝে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করলো। শিশির কি তা বুঝলো বোধহয়। সে একটু অবাক হলো, তবে বেশি একটা পাত্তা দিল না। এবার মাথার নিচে চেক করার চেষ্টা করলো, তবে বেশি কিছু বুঝলো না। শুধু ফোলাটায় চোখে পড়লো, অনেকটাই ফুলে আছে।